রংপুর বেড়িবাঁধে বাসে আগুন, পালানোর সময় নদীতে পড়ে একজন নিহত, অপরজন আটক। একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় সাধুবাদ বিএনপির, আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলছে জামায়াত। লুট ও অস্ত্র দিয়ে চলছে চুরি ছিনতাই, দেশের বাইরে থেকেও আসছে অস্ত্র, বিশেষ অভিযানে পুলিশ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দেওয়ার সময় ধাওয়া খেয়ে তুরাগ নদে ডুবে মারা গেছেন একজন। এই ঘটনায় একজন পালিয়ে যেতে পারলেও আরও একজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক আগুন দিয়ে ভিডিও ধারণ করার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। এ সময় একজনকে আটক করেন তারা। আরেকজন তুরাগ নদে ঝাঁপ দেয়, পরে তাকে পানি থেকে তুলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবদুল্লাহ আল সাইয়াফ কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, আর গ্রেপ্তারকৃত রুদ্র মোহাম্মদ আমির সানি 10ম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত পলাতক আরেক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে। খাইতে গেছে, খাওয়ার আসার তখনকার শুনছি যে আগুন চলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। কাগজ আছিল, লাইসেন্স আছিল, সব শেষ আমার। যে ছেলেটা মারা গেছে সে পানিতে ঝাঁপ দিছে, তারা পানির থেকে তারা উঠাই নিয়ে আসছে। অনেকে চেষ্টা করতেছে যাতে সে বাঁচে কিনা, পাম্পস বুকের মধ্যে খুব পাম্পস করতেছে। আরেকটারে ধরছে, আমরা দেখলাম, আরেকটা পালাই গেছে। জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। এতে জনমত জানতে 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে অনুষ্ঠিত হবে হ্যাঁ বা না ভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত মেনে নেবে বলে প্রত্যাশা প্রধান উপদেষ্টার। সংগঠিত হত্যাকাণ্ডের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণের আগে এই সনদে অনুমোদন দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনার সম্মতি জ্ঞাপন করতে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত মেনে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে 4টি বিষয় তুলে ধরে গণভোটে একটি প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। প্রধান উপদেষ্টা জানান, নতুন সংসদ গঠনের 30 কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে। এছাড়া গণভোটে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ হলে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে পারবে। এই পরিষদ 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফল অনুসারে সংবিধান সংস্কার করবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। প্রধান উপদেষ্টা আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে পারবে। এদিকে গুমের বিচার চলছে, সংস্কারের ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে এবং আগামী নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ করবে বলেও জানান তিনি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করে এবং একই দিনে গণভোটের সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে
স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় স্থায়ী কমিটির সভা। রাত 7টায় শুরু হয়ে 3 ঘণ্টা চলে এই সভা। পরে ব্রিফিং করেন মির্জা ফখরুল। এ সময় ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে একই দিনে 2 আয়োজন হলে ভোটাররা বিভ্রান্ত হবে এবং সংকট সৃষ্টি হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সংকট নিরসনের জন্য জামায়াত সহ 8টি সমমনা দল নির্বাচনের আগে গণভোটের দাবি করেছিল, অথচ আজকের এই ঘোষণার পর সেই সংকট থেকেই গেল। গণভোটের ব্যালটে কি থাকবে এবং থাকবে না তা নিয়ে আরও বিশ্লেষণের প্রয়োজন আছে বলে মন্তব্য করেন এই নেতা। এছাড়াও পূর্ব ঘোষিত সকল কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি জানান, আলোচনার মাধ্যমে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে 8 দল প্রধান উপদেষ্টার বক্তব্যের বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে। এই ভাষণের মধ্যে যেমন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি হলো, গেজেট হলো, তেমনি গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলো। আবার গণভোটে যে ব্যালটে কি যাবে সেই বিষয়গুলো যাওয়ার কিছু বিষয় আজকে ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, সেটারও বিশ্লেষণ প্রয়োজন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে সংবিধান সংস্কার ও গণভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। বিশ্লেষকদের মতে গণভোটের ঘোষণায় ধোঁয়াশা কেটেছে, তবে সর্বস্তরে এই বার্তা পৌঁছাতে আরও স্পষ্টতা প্রয়োজন। কোন বিষয়গুলোর ভিত্তিতে এই ভোট হবে তা প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছেও যেন পরিষ্কার হয়, এমন কার্যকর ব্যবস্থা নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সংগঠিত হত্যাকাণ্ডের দীর্ঘ সংলাপ ও আলোচনার পর গেজেট আকারে প্রকাশিত হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ। এর আগে উপদেষ্টা পরিষদে তা অনুমোদনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গেজেটের আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। সেখানে সংবিধান সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিত্তিতে হ্যাঁ বা না ভোট দিতে হবে ভোটারদের। বিশ্লেষকরা বলছেন, গণভোটের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর ভাষা ও উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা দরকার, যাতে প্রান্তিক মানুষও বুঝতে পারেন ঠিক কি বিষয়ে ভোট দিচ্ছেন তারা। 4টা প্রশ্ন হ্যাঁ অথবা না আকারে উপস্থাপন করা হবে, অর্থাৎ এই 4টা প্রশ্ন যে একমত সে হাতে যাবে, আর যে এটা দ্বিমত প্রসঙ্গে সে নাতে যাবে। সুতরাং বিষয়টি আমাদের কাছে একেবারে একদম লেম্যান হিসেবে যদি চিন্তা করি, আমি একেবারে সোজা সাপটা এবং সহজ মনে করছি, এবং এর বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নাই। তাদের মতে জুলাই সনদ ঘিরে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলেও গণভোটে জনগণের অংশগ্রহণই ঠিক করবে সংস্কারের লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে। সরকারের আন্ডারস্ট্যান্ডিং, সরকারের বোঝাপড়া এটা না থাকলে এত বড় একটা নির্বাচন অনুষ্ঠান করা, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা কোনোভাবেই সম্ভব নয়। যার ফলশ্রুতিতে এখনো আমি মনে করি সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটা এসেছে সেটিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঝে দূরত্ব কমিয়ে এনে একটি সাধারণ নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সরকারের অন্য কোনো গত্যন্তর নয়। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী 17ই নভেম্বর। বৃহস্পতিবার দুপুরে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায়ের এ তারিখ জানানো হয়। রায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সেনা, র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায়। সকাল ৯টার দিকে কারাগার থেকে হাজির করা হয় মামলার তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ১২টার দিকে আদালত বসার কয়েক মিনিটের মধ্যে রায়ের দিন ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা। মারণাস্ত্র ব্যবহার করে জুলাই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ ও হত্যায় উস্কানি সহ নির্দিষ্ট ৫টি অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ আসামির ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী সোমবার। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, অঙ্গীকার অনুযায়ী অপরাধী যত শক্তিশালী হোক তাদের বিচার করা হবে। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। রায় এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নাশকতামূলক কার্যক্রম চালিয়ে লাভ হবে না মন্তব্য করে চিফ প্রসিকিউটর আরও জানান, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন, এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা স্বীকার করে নেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও। তবে তার দাবি, তার আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ। কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কিনা তা আমার জানা নাই। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার কোনো সাজা চায়নি রাষ্ট্রপক্ষ। তবে শেখ হাসিনার আইনজীবীর অভিযোগ, নিজে বাঁচতে শেখ হাসিনা সহ অন্যদের উপর দায় চাপিয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্ট মাজার গেটের কাছে ফুটপাত থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্লাস্টিকের ড্রামে মরদেহ ফেলে যায় কেউ। দুর্গন্ধ ছড়ালে ড্রাম খুলে মরদেহ দেখেন পথচারীরা। পরে পুলিশ, র্যাব ও সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। হাইকোর্ট মাজার গেটের কাছে, জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত। সন্ধ্যা পেরিয়ে রাত, এই সময়ে দুটি নীল রঙের ড্রাম ঘিরে মানুষের জটলা। কাছে যেতেই দেখা যায় নৃশংসতার ভয়াবহ চিত্র। ড্রামের ভেতরে মেলে এক ব্যক্তির খণ্ড বিখণ্ড দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। আরেকটা ড্রাম খুললো, দেখি রশি দিয়ে পলিথিন বাঁধা। পরে আমরা গিয়া লিপটন পোবা ডাই কানলাম, ডাই কানানোর পরে আঙ্গুরের এবার খুললো, খোলার পরে দেখি মাংস আর লঙ্গি পেঁচানো। এরপর যোগ দেয় র্যাব ও সিআইডি, সংগ্রহ করে বিভিন্ন আলামত। আঙুলের ছাপ থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, ঠিকানা রংপুরের শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। দুটি ড্রামের একটিতে ছিল মরদেহ, অন্যটিতে চাল পাওয়ার কথা জানান ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম। বলেন, আশপাশের ফুটেজ বিশ্লেষণ করে চলছে তদন্ত। শাহবাগ থানা এখানে আসে, থানা পুলিশ যখন বের করে দেখে যে এখানে আসলে এটা একটা হত্যাকাণ্ড এবং এই একটা লাশকে কয়েকটা অসংখ্য টুকরায় ভাগ করা হয়েছে, মানে কেটে ফেলা হয়েছে। সিসি ক্যামেরা সহ এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে সবার সাথে কথা বলতেছি। কথা বলে আমরা আসলে এটা কিভাবে আসলো, কারা নিয়ে আসলো, এটা আমরা চেষ্টা করতেছি যে এটা আমরা সব পুরো ডিটেলস জিনিসটা উদ্ঘাটন করার জন্য। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকার সড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে থানা পুলিশ। পরে দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি রেখে পালিয়ে যায়। এ সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে বিচারকের বাসায় হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। তাদের ধারালো অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় বিচারকের ছেলে তাওসিফ। সে রাজশাহী ল্যাবরেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। বিচারকের স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বিচারক আদালতে ছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটা ঘটেছে 2টা থেকে 3টার মধ্যে। স্যারের বাসায় একজন আততায়ী ঢুকেছিলেন হাতে অস্ত্র নিয়ে। শুনেই আসছি, আমরা বাসায় ছিলাম, আমরা বাসার থেকে ফোন পেয়ে আসছি যে এরকমের স্যারের বাসায় আক্রমণ করা হয়েছে। এটা যে আক্রমণকারী হামলাকারী সে ওনাদের ফ্যামিলির পূর্ব পরিচিত। তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে। একটা জিডির আমরা পাইছি, কপি পাইছি, তো সেটার কারণে হতে পারে। সেচ নীতিমালা না থাকায় সেচ মালিকদের কাছে জিম্মি নাটোরের চাষিরা। এক এক জমিতে এক এক রকম দামে পানি কিনে সেচ দিতে হচ্ছে তাদের। এলাকা ভেদে সেচ বাবদ বিঘা প্রতি খরচ হচ্ছে 1 থেকে 1,500 টাকা। কোথাও আবার দিতে হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনছে কৃষকরা। নাটোরের সেচ কাজে ব্যবহার হয় 46,509টি সেচ যন্ত্র। এর মধ্যে গভীর অগভীর ডিজেল বিদ্যুৎ চালিত সোলার লোফিট পাম্প দিয়ে জমিতে সেচ দেওয়া হয়। কৃষকরা জানান শ্যালো মেশিনে পানি দেওয়ার জন্য সরকারি নিয়মের কথা জানেন না মালিকরা। তাই প্রতি বিঘা জমিতে সেচের জন্য 1,500 থেকে 2,000 টাকা বেশি খরচ হয়। কোনো কোনো ক্ষেত্রে টাকা লাগে আরও বেশি। টাকা না দিলে পানি দেয় না মেশিন মালিকরা। সরকারি নিয়ম মানলে সাশ্রয় হতো বলছেন কৃষকরা। আবাদ করা খুব কঠিন হয়ে গেছে, কারণ সেচ দিতে গেলে 1,500 থেকে 2,000 টাকা বিঘা প্রতি বেশি লাগতেছে। পালারাও হচ্ছে যে সরকারি যে নিয়ম সেই নিয়ম মানে না, শ্যালো মেশিনওয়ালারাও সেই নিয়ম মানে না। আমারও তিনি বেশি টাকা ধরে। যদি জমি দূরে হয় তাহলে আমার থেকে টাকা অঙ্ক বেশি চায়, না দিলে আমার পানি দেয় না। প্রত্যেক সেচ মৌসুমের শুরুতে দাম নির্ধারণ করে উপজেলা সেচ কমিটি। কারো বিরুদ্ধে সেচের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএডিসি। যদি এ বিষয়ে অতিরিক্ত সেচ চার্জ গ্রহণ করার কোনো অভিযোগ পাওয়া যায়, তৎক্ষণাৎভাবে উপজেলা সেচ কমিটি এবং জেলা সেচ কমিটি বিষয়টি আমলে নিয়ে অভিযোগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। নাটোরে 1,51,000 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরবরাহ বেশি থাকলেও দাম কমেনি শীতকালীন সবজির। উৎপাদন ও বাজার পরিস্থিতি নিয়ে জানাতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন কৃষকরা? আগে থেকেই তারা এসব সবজি বিভিন্ন মাঠে তারা রোপণ করেছেন এবং সেগুলো এখন বাজারে, খুচরা বাজার এবং পাইকার বাজারে উঠতে শুরু করেছে। আজকে আমরা এখন যেটা আছি যে জাগিরের একটি আড়তে আছি, সেই আড়তে আমরা যেটা দেখলাম যে সবজির আবাদ বৃদ্ধি পেয়েছে এবং সবজি উঠতে শুরু করেছে, দামটা কিন্তু তেমন বাড়েনি। আমরা আজকের বাজার দরটা যদি আপনাদেরকে, পাইকারি বাজার দরটা যদি আমরা আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আজকে শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, বাঁধাকপি, ফুলকপি এগুলো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, দেশি লাউ যেটা বলে সেটা বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা পার পিস, মানে এইরকম। আর করলা বিক্রি হচ্ছে 70 টাকা, লেবু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। ধন্যবাদ মঞ্জুর। এবার মুন্সিগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জিতু রায়। জিতু, মধ্যস্বত্বভোগীদের ভূমিকায় কিভাবে শীতের সবজির বাজার মূল্য পরিবর্তিত হয়? আপনি ঠিক বলেছেন, মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কারণে বাজার পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন মুন্সিগঞ্জের সাধারণ ক্রেতারা। এই মুহূর্তে মুন্সিগঞ্জের সদর উপজেলার সবচেয়ে বড় যে পাইকারি সবজি বিক্রয়ের যে বাজারটি, সেখানে আমরা রয়েছি। আমরা কথা বলেছি
ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে। তারা ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই, কেননা ক্রেতা বলছেন যে যেই পরিমাণ দাম দিয়ে, যে টাকা দিয়ে তারা সবজি কিনছেন, সেটা গরমকাল বা গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা শীতকালে যে সবজি আসার কথা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে আমরা সেই জায়গাতে সবজির যে যোগানটা থাকার কথা সেটা নেই বলেই বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন বলে বলছেন, এবং ক্রেতারা বলছেন এইরকম দাম দিয়ে তাদের কেনাটা খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। তারা উভয়ই মধ্যস্বত্বভোগীদেরকে বলছেন, দায়ী করছেন। এবং যে জায়গা থেকে আমরা যেটি বলতে চাচ্ছি যে আজকের বাজার দর যদি কয়েকটি সবজির বাজার বলা যায়, শিম যেটি বাজার, শিমের যে বাজারটি ছিল সেই বাজারটি আমরা দেখেছি শিম গত সপ্তাহে 60 টাকা থেকে 65 টাকা ছিল, সেটি মূল্য বৃদ্ধি পেয়ে 120 টাকা হয়েছে। টমেটো বিক্রি হচ্ছে 140 টাকায়, বাঁধাকপি এবং ফুলকপি শীতের জন্য সবচেয়ে জনপ্রিয় যে সবজিটি সেটি এখন বিক্রি হচ্ছে কমপক্ষে 60 টাকা করে, এবং সেই পিসগুলো কিন্তু ছোট, এবং বড় ফুলকপি বা বাঁধাকপি কিন্তু আমরা বাজারে লক্ষ্য করতে পারিনি। কিন্তু এই যে পরিবর্তন, এই যে দামের যে ঊর্ধ্বগতি, সেটির জন্য তারা যে বলছে মুন্সিগঞ্জ অঞ্চলটি কিন্তু সবজি এবং কাঁচা সবজি উৎপাদনের জন্য কিন্তু একটি প্রসিদ্ধ এলাকা। তারপরেও কিন্তু এখানে কিন্তু আগাম সবজি ওঠার কোনো ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং সেটি কিছু কিছু জায়গায় থাকলেও কিন্তু সেটার দামটা কিন্তু এতটা বেশি, যেটি গত বছরের চাইতেও কিন্তু অত্যন্ত বেশি মনে হচ্ছে। এবং এই যে আমরা যখন কথা বলছি তখনও কিন্তু অভিযোগ করছেন ক্রেতারা যে ডাটা 50 বা 50 টাকার নিচে কোনো সবজি নেই। এবং ক্রেতারা যেটি বলছেন বারবার যে আগে কিছুদিন আগেও তারা পকেট খালি করে টাকা নিয়ে আসলো, ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে পারত। তারা এখন ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসলেও তারা কিন্তু মানে ব্যাগ ভর্তি করতে পারছেন না, পকেট ভরে টাকা আনলেও ব্যাগ ভর্তি করতে পারছেন না। এই যে পার্থক্যের কথা বলছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। বাজারের প্রতিটা যে দোকানগুলো রয়েছে, আমরা যখন গিয়েছি সংবাদ সংগ্রহের কাজে, তারা কিন্তু এই ক্ষোভগুলো প্রকাশ করছেন। তারা যেটি বলছেন, শীতকাল হওয়ার সত্ত্বে যে সুযোগটা নেওয়ার কথা ছিল, যে মানুষের ফুলকপি বাঁধাকপি সহ অন্যান্য যে শীতের সবজিগুলো উঠে যাওয়ার কথা ছিল, সেটা এক অর্থে ওঠেনি। এবং যেসব এলাকা থেকে এই সবজিগুলো এসেছেন, তারা যেটি বলছেন যে শুধুমাত্র ঢাকা থেকে ক্রয় করে এখানে বিক্রি করা হচ্ছে। কিন্তু এই যে পার্থক্য, এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক সবজি উৎপাদনের পরে সে এলাকায় বিক্রি করবার যে প্রবণতা বা বিক্রি করবার সুযোগটি একটা ক্রেতা যে পেতে পারেন, সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন ক্রেতারা, সেটা তারা বলছেন। আর এই জন্য বলছেন যে মধ্যস্বত্বভোগীদের একটা অবস্থান রয়েছে প্রতিটি অঞ্চলে। যেমন মুন্সিগঞ্জের এই যে সবজি উৎপাদনের জন্য প্রসিদ্ধ এলাকা, এই অঞ্চলের সবজিগুলো চলে যায় ঢাকায়, আবার ঢাকা থেকেই এই সবজিগুলো আবারও মুন্সিগঞ্জে চলে আসে। এই যে পরিবহন ব্যয়, এই যে একটি সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট অঞ্চলের যে ফসল এটি উৎপাদনের জন্য যে সুযোগটি পাওয়ার কথা, এর দামের ক্ষেত্রে তারতম্য হওয়ার ক্ষেত্রে যে পার্থক্যটা থাকার কথা, সেটি কিন্তু একেবারে একটি অঞ্চলের এরা কিন্তু পাচ্ছে না। যেমন লাল শাকের জন্য যেটা বলছিলেন 15 টাকা করে ছোট ছোট লাল শাকের মুঠা করা হয়েছে, যেমন কেজিতে বিক্রি হওয়ার যে সুযোগটা ছিল সেটা কিন্তু এখন নেই। একেবারে ধরে বাঁধা নিয়ম করে দিয়েছেন, 15 টাকা করে লাল শাক, এবং মূলা শাক বা মূলা যেটা আছে সেটাও কিন্তু 20 টাকা করে, মানে 20 টাকার নিচে মূলা শাকের একটি আটিও, মানে যেটি ছোট ছোট করে পিস করে তারা বেঁধে রেখেছে, সেটা পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর কেজি হিসেবে তো সেটি অসম্ভব ব্যাপার বলে মনে করছেন। আর এইরকম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্রেতা বিক্রেতা সবার মধ্যে যে ক্ষোভ বিকাশ করছেন, তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের অবস্থানকে চিহ্নিত করা এবং সেই লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনা গ্রহণ করবার জন্য তারা বলছেন। এছাড়া মুন্সিগঞ্জের সদর উপজেলা শহরের থেকে আমার কাছে আগাম সবজির উৎপাদনের বা বিক্রির সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। নির্মাণের 5 বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের নবাবগঞ্জে চালু হয়নি কৃষক সেবা কেন্দ্র, ফলে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও অবকাঠামো। আর সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় 25,000 কৃষক। দ্রুত কেন্দ্রটি চালু দাবি স্থানীয় কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কেন্দ্রটি চালু করতে উপজেলা কৃষি কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাম পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পরামর্শ ও সহায়তা দেয় কৃষক সেবা কেন্দ্র। এই প্রকল্পের আওতায় 2020 সালে দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারে নির্মিত হয় এমন একটি কেন্দ্র। কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কেন্দ্রটি। অব্যবহৃত হয়ে পড়ে থাকায় নষ্ট হচ্ছে সোলারের মূল্যবান ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রপাতি। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি চালু না হওয়ায় ভেস্তে যেতে বসেছে প্রত্যন্ত অঞ্চলে কৃষক সেবার উদ্যোগ। তাই
দ্রুত সেবা কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়দের। কি কারণে আমাদের কৃষি অফিস বন্ধ আছে সেটা তো আমরা বলতে পারবো না। একটা প্রতিষ্ঠান আর একটা বোর্ড লাগানো আছে যে কৃষি সেবা কেন্দ্র, এটা জাস্ট শুধু খালি নির্মাণ অবস্থায় আছে, কিন্তু সেবার ক্ষেত্রে আমি দেখিনি। কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করলো, কৃষি সেবা কেন্দ্র করলো, আমরা এটা চালু থাক, আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাচ্ছি। সেবা কেন্দ্রটির নিচ তলায় কৃষকদের প্রশিক্ষণ, দ্বিতীয় তলায় সেমিনার হল ও তৃতীয় তলায় ইউনিয়ন কৃষি পরিদর্শকদের আবাসনের ব্যবস্থা রয়েছে, কিন্তু এখনও চালু না হওয়ার কথা জানেন না বর্তমান কর্মকর্তারা। এটি চালু হলে একদিকে যেমন কৃষক তৃণমূল পর্যায়ে কৃষি পরামর্শ এবং বিভিন্ন ধরনের সেবা পাবে, পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সেখানে অবস্থানের ফলে তারা সহজেই কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবে। দ্রুত কৃষক সেবা কেন্দ্রটি চালু করতে উপজেলা কৃষি কার্যালয়কে নির্দেশনার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাইলটিং হিসেবে সরকারি কার্যক্রম গ্রহণ করেছিল, এটি চলমান থাকবে এবং অতি শীঘ্রই এটি আরও যাতে ইফেক্টিভ হয় সেটি নির্দেশনা আমরা উপজেলা পর্যায়ে দিয়েছি। কৃষক সেবা কেন্দ্রটি চালু হলে 3টি ইউনিয়নের প্রায় 25,000-এর বেশি কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।